হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের বিষয় হলো অসুখে একজন কবিতাটি। এই কবিতাটির কবি হলেন পাবলো নেরুদা। কবি চিলিয়ান কবি, অর্থাৎ চিলি দেশের কবি। এই কবিতাটি কবি যখন লিখেছিলেন তখন তিনি স্পেনিশ ভাষায় রচনা করেছিলেন। আমরা যে পাঠটি করছি সেটা তর্জমা করে লেখা। তর্জমা করেছিলেন নবারুণ ভট্টাচার্য, যিনি হলেন একজন বাঙালি সাহিত্যিক। পাবলো নেরুদা এই নামটি কবির ছদ্মনাম। কবির আসল নাম ছিল অন্য, সেটা হলো নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। কবি ছদ্মনামে এই কবিতাটি লিখেছিলেন। তার প্রথম জীবনে তিনি যখন ছদ্মনামটা গ্রহণ করেছিলেন তখন তার একটা কারণ ছিল। সে কারণটা ছিল তার পিতা ছিলেন খুব কঠিন মনোভাবাসম্পন্ন একজন মানুষ। যখন কবির বয়স ছোট ছিল, কম ছিল, তখন কবি তার পিতার হাত থেকে তার কবিতাগুলোকে আলাদা করার জন্য, ঠিক রাখার জন্য কবি ছদ্মনামে কবিতা লিখতেন। কারণ তার পিতা চাইতেন না কবি কবিতা লিখুন, এই কারণে কবি ছদ্মনামে কবিতা লিখতেন। যেটা অবশ্য পরবর্তী ক্ষেত্রে কবির এই ছদ্মনামটি সরকারি স্বীকৃতি পেয়েছিল। তো এই কবিতাটির নাম হলো অসুখী একজন। কে অসুখী, কেন অসুখী, সেটা আমরা কবিতাটা ভালোভাবে পড়লেই বুঝলেই ঠিক করে বুঝতে পারব। তার জন্য কবিতাটা শেষ পর্যন্ত আমাদেরকে বুঝতে হবে যে অসুখী একজন কবিতাটিতে কবি কেন এই নামকরণটা করেছেন। তো এবারে আমরা কবিতাটা শুরু করব। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি তাকে ছেড়ে দিলাম, এখানে আমি হলো কে? আমি হলেন কবি। তাকে অর্থাৎ কবি দেশকে একজন নারীর সঙ্গে তুলনা করেছেন। এখানে কবি দেশকে মায়ের সঙ্গে তুলনা করেছেন, মাতৃকল্প দেশ। সেই দেশকে ছেড়ে কবি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় চলে গেলাম দূর দূরে। এখানে দূরের পরে দেখো হাই ডট 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 দিয়ে আবার দূরে লিখেছেন। কেন করেছেন এরকম? না, কবি তার দেশকে ছেড়ে, তার প্রিয় মাতৃভূমিকে ছেড়ে অনেক দূরে চলে গেলেন। এই দূর ডট 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 মানে এটাই কবি বুঝিয়েছেন যে কবি দেশকে ছেড়ে অনেক দূরে চলে গেলেন। কবি তার কর্মসূত্রে তার প্রিয় স্বদেশকে ত্যাগ করে কবি বার্মা বা রেঙ্গুন এই সমস্ত জায়গাগুলোতে কর্মসূত্রে তাকে যেতে হয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক কারণেও কবিকে দেশ ত্যাগ করতে হয়েছিল। কবি দেশকে খুব ভালোবাসতেন। দেশের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে অর্থাৎ কবির দেশ মাতা জানতেন না যে কবি আর ফিরে আসবেন না। কেন জানতেন না? কারণ এটা ছিল কবির মনোগত অভিপ্রায়। কবি এই ইচ্ছাটা, এই অভিপ্রায়টা কবি গোপনে রেখেছিলেন। তার জন্য তার এই ইচ্ছাটা কেউ জানতে পারেনি। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। নান শব্দের অর্থ হলো সন্ন্যাসিনী। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। অর্থাৎ কবি এখানে এই লাইনগুলোর দ্বারা একটা চলমান জীবনকে বুঝিয়েছেন। যেন চলমানতা, জীবনের যে সব কিছুই চলমানতা, সেটাকেই কবি বুঝিয়েছেন। এখানে দেখো প্রত্যেকটা লাইনেই কবি এখানে চলমান, হেঁটে যাচ্ছে গির্জার নান হেঁটে যাচ্ছেন, সপ্তাহ একটা বছর কেটে যাচ্ছে। সময় কোনো কিছুর জন্যই থেমে থাকে না, সময় চলমান, সেটাই কবি বুঝিয়েছেন। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে ধুয়ে দিল অর্থাৎ কবি তার প্রিয় স্বদেশকে ছেড়ে অন্য জায়গায় চলে এসছেন, কিন্তু কবির তার দেশে যে স্মৃতিটা ছিল সেই স্মৃতিটাও এবারে শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তার জন্য কবি কি বলেছেন? বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, সেখানে ঘাস জন্মালো।
পায়ের বিষে আমরা কি জানি যে পায়ের বিষে যে রাস্তাটা দীর্ঘদিন ধরে চলা হয় সেই রাস্তাটায় পায়ের বিষে কি হয়, সেখানে ঘাস জন্মায়। এরপর কবি যে এসেছিলেন সেখানে ঘাসগুলো মারা গিয়েছিল, কিন্তু দীর্ঘদিন পর কি হলো, সেখানে ঘাস জন্মালো। অর্থাৎ কবির দেশে কবির যে স্মৃতিটা ছিল সেটাও যেন নষ্ট হয়ে গেল। পরের লাইন কবি বলেছেন, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার বলতে কাকে বুঝিয়েছেন? কবির দেশ মাতাকে বুঝিয়েছেন। এখানে পাথরের মতো কেন বছরগুলোকে বলছেন? পাথর হচ্ছে একটা শক্ত পদার্থ, সেটা যদি আমাদের মাথায় পড়ে কিরকম যন্ত্রণা হবে, সেটা যেমন মাথায় পড়লে খুবই যন্ত্রণাদায়ক হবে, ঠিক সেরকমই একটার কবি যে দেশ ছেড়ে চলে এসছেন, তার প্রিয় স্বদেশ ছেড়ে যে অন্য দেশে এসেছেন, তার ফলে কবির প্রিয় মাতৃভূমি খুবই দুঃখিত হয়েছিল। তার যে দুঃখটা, সেই দুঃখটাকে কবি কি বলেছেন, যেন একজন মানুষের মাথায় পাথর পড়লে যেরকম যন্ত্রণাদায়ক হয়, ঠিক সেরকমই নিষ্ঠুরতা ছিল, সেরকমই যন্ত্রণাটা ছিল। কেন যন্ত্রণা হয়েছিল? কারণ কবি তার প্রিয় স্বদেশটাকে ত্যাগ করার কারণে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধটাকে কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন? কারণ আগ্নেয় পাহাড়ের উদ্গীরণের ফলে যে লাভা, যে আগুন বেরোয়, তার ফলে কি হয়, সমস্ত উদ্ভিদ প্রাণী জগৎ ধ্বংস হয়ে যায়। এর ফলে এই যে যুদ্ধটা হয়েছিল, কবি যে যুদ্ধের কথা বলছেন, সেই যুদ্ধের ফলে কি হয়েছিল, সমস্ত সমতল, সমস্ত উদ্ভিদকুল সব ধ্বংস হয়ে গেছিল। তার জন্যেই কবি আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। শিশু আর বাড়িরা খুন হলো মানে কি? শিশু হচ্ছে ভবিষ্যৎ সমাজের স্রষ্টা, অর্থাৎ সেই যুদ্ধের ফলে শিশু ভবিষ্যৎ সমাজটাকে যেন ধ্বংসের সম্মুখে পতিত করলো। বাড়িরা খুন হলো, অর্থাৎ বাড়ি মানুষের যে প্রিয় আবাসস্থল, সেই আবাসস্থলটাও যেন ধ্বংস হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ কবির সেই দেশ, সেই দেশটিকে কবির সেই প্রিয় স্বদেশ, সেই স্বদেশকে কবি মেয়ের সঙ্গে, মাতার সঙ্গে তুলনা করেছেন। সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ যুদ্ধের ফলে দেশীয় সভ্যতার ধ্বংস হয়, কিন্তু দেশের ধ্বংস হয় না। কবি এটাই বোঝাতে চেয়েছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, অর্থাৎ যুদ্ধের ফলে চারিদিকে আগুন, চারিদিকে ধ্বংস, সেই সমতল অর্থাৎ চারিদিকে শহর, সব ধ্বংস হয়ে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। শান্ত হলুদ দেবতারা বলতে কাদের বুঝিয়েছেন কবি? সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের, যারা সমাজের উঁচু স্থানে বসবাস করে সাধারণ মানুষদের উপর অকথ্য অত্যাচার চালাতো, তাদেরকেই কবি শান্ত হলুদ দেবতা বলেছেন। তাদেরকে দেবতা কেন বলেছেন? কারণ দেবতা যেমন সমাজের একদম ঊর্ধ্বস্থানে বসবাস করেন, সকলের কাছে তিনি পূজিত, সকলের কাছে পূজা পান, ঠিক সেরকমই সমাজের যারা ওই শান্ত হলুদ দেবতা অর্থাৎ সাম্রাজ্যবাদী মানুষরা সমাজের একদম উঁচু স্থানে অবস্থান করে তারা সাধারণ মানুষদের যেন পূজা পেত। সাধারণ মানুষরা তাকে পুজো দেওয়ার ইচ্ছে না হলেও তো তাদেরকে পুজো দিতে হতো। তার জন্যই কবিকে বলেছেন, তারা দেবতা যেমন সমাজের ঊর্ধ্বস্থানে অবস্থান করেন, ঠিক সেরকমই ওই শান্ত হলুদ অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর মানুষরাও সমাজের উঁচু স্থানে বসবাস করত। ডুবেছিল ধ্যানে, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, অর্থাৎ তারা নিজেদের আত্মচিন্তায় এতদিন মগ্ন ছিল, নিজেদের বিলাসিতায় মগ্ন ছিল। এই জন্যই কবি বলেছেন তারা ডুবেছিল ধ্যানে। ধ্যান অর্থাৎ তাদের বিলাসিতায় মগ্ন থাকাটাকেই কবি বলেছেন, তাদের আত্মচিন্তায় মগ্ন থাকাকেই কবি বলেছেন। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। মন্দির অর্থাৎ কবির প্রিয় স্বদেশ, মন্দিরকে কবি বলেছেন তার প্রিয় স্বদেশ। সেখান থেকেও তারা
টুকরো টুকরো হয়ে পড়ল, তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই যুদ্ধের কারণে তাদেরও ধ্বংস ঘটল। এরপর কবি বলছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ যুদ্ধের কারণে কবির যে প্রিয় বাড়ি ছিল, প্রিয় আবাসস্থল ছিল, সেটাও ধ্বংস হয়ে গেল। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবি বলতে চাইছেন যে যুদ্ধের কারণে শুধু মনুষ্য সৃষ্ট সমাজেরই যে ধ্বংস হয়েছিল তা নয়, মানুষ সভ্যতার সঙ্গে সঙ্গে, মনুষ্য সৃষ্ট সমাজ এবং সভ্যতার সঙ্গে সঙ্গে প্রকৃতির অর্থাৎ উদ্ভিদ জগতেরও ধ্বংস হয়েছিল, প্রাকৃতিক সৌন্দর্যও নষ্ট হয়ে পড়েছিল। তাই কবি বলছেন, সে গোলাপি গাছ যার পাতা ছিল ছড়ানো করতলের মতো, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব ধ্বংস হয়ে গেল। অর্থাৎ মনুষ্য সৃষ্ট সমাজের সঙ্গে সঙ্গে যুদ্ধের কারণে উদ্ভিদ জগৎ এবং প্রাকৃতিক সৌন্দর্যেরও ক্ষয়ক্ষতি হয়েছিল। কবি সেটাই বলছেন। পরের লাইন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কাঠকয়লা কেন বলেছেন? কারণ চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ, ধ্বংসের চিহ্ন, যুদ্ধের কারণে। কবি সেটাই বলেছেন। তোমরানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ চারিদিকে। কবি দেখতে পাচ্ছেন চারিদিকে ধ্বংসের স্তূপ। এই লাইনগুলোর দ্বারা কবি যুদ্ধের যে বিধ্বংসী রূপ সেটাই কবি তুলে ধরেছেন। এইগুলো যেন ধ্বংস চিহ্ন। রক্তের একটা কালো দাগ, রক্তের দাগকে কবি কালো বলেছেন কেন? কারণ মানুষের শরীর থেকে যখন রক্তের ক্ষরণ ঘটে তখন রক্ত, তাজা রক্তের রং লাল হয়, কিন্তু সেই রক্ত যখন বাসি হয়ে যায় তখন সেই রক্ত কালো হয়ে যায়। তাই কবি বলেছেন রক্তের একটা কালো দাগ, অর্থাৎ চারিদিকে সেই ধ্বংসের চিহ্ন বোঝানোর জন্যই কবি এই লাইনগুলো ব্যবহার করেছেন। রক্তের কালো দাগ কেন বলেছেন? কারণ সেই রক্তটা ছিল বাসি রক্ত। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ কবির সেই প্রিয় দেশ, যাকে কবি মায়ের সঙ্গে তুলনা করেছেন, সেই প্রিয় দেশ কবির অপেক্ষায়। তাই এই কবিতা, এইখানে এই অসুখী একজন, যেটা বলেছিলাম যে কবিতার নামকরণ কেন করেছেন, এই অসুখী হলো কবির দেশ মাতা, কবির প্রিয় স্বদেশ। কবি তার দেশকে অকৃত্রিম ভালোবাসতেন, তার দেশকে খুব ভালোবাসতেন। তাই কবি যখন দেশ ছেড়ে চলে গেছেন তখনও আমরা দেখেছি যে তার মায়ের অর্থাৎ তার স্বদেশের সেই দুঃখটা। তাই কবি তার দেশকে অসুখী একজন বলেছেন এবং সেটা নিয়ে এই কবিতাটি কবি রচনা